অভ্যুত্থানের 6 মাসেও আহত অনেকেই পাননি সহায়তা। ব্যবস্থাপনায় জনবল সংকট নিয়েও সচেষ্ট জুলাই ফাউন্ডেশন। যারা বেশি আহত আমরা তাদেরকে আগে প্রাধান্য দিই। আমাদের এখানে একটা কুইক রেসপন্স টিম আছে। আপনার যে পরিমাণ কাজ আমরা করছি সেই তুলনায় লোকবল কম, কিন্তু আমরা চেষ্টা করতেছি। চট্টগ্রামের রাউজানে আধিপত্যের লড়াইয়ে 5 মাসে 33 সংঘর্ষ, প্রাণ গেছে 3 জনের, আতঙ্কে স্থানীয়রা। দুই গ্রুপের মধ্যে সবসময় গোলাগুলি মারামারি, এসব মধ্যে আমরা এলাকাবাসীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি। এভাবে হলে তো সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না। অভ্যুত্থানের পর দুর্নীতি আমলাতন্ত্র কমায় বাড়ছে রপ্তানির গতি। অর্থ বছরের প্রথমার্ধে প্রবৃদ্ধি 12.5%। স্ট্যান্ডার্ড হয়নি, বাট আগের থেকে একটু ভালো একটা শেপে এসেছে, যার কারণে কিন্তু রপ্তানিটা আমাদের স্মুথলি করতে পারছি। এবং উত্তরবঙ্গ থেকে ঢাকা চলাচলে বগুড়া অংশের 4 লেনে ঝুঁকি। 24 সাল থেকে 133 দুর্ঘটনায় 117 জনের প্রাণহানি। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাজমুস সাকিব। স্বৈরাচারের বিরুদ্ধে তারুণ্যের মিছিলে নেমেছিল ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও অনিশ্চিত শঙ্কায় দিন কাটছে অনেক আহতের। বারবার যোগাযোগ করেও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা মিলছে না বলে অভিযোগ আহত পরিবারের। দাবি তাদের ত্যাগের মূল্যায়ন করা হোক অগ্রাধিকার ভিত্তিতে। ফাউন্ডেশন বলছে ব্যবস্থাপনায় জনবলের অভাব সত্ত্বেও আহতদের সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি সাধ্যমতো গুরুত্ব বিবেচনা করে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। গণ অভ্যুত্থানে দ্রোহযাত্রার রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী এই পা। 24 জুলাইয়ের বয়ানে মিশে আছে এমন অসংখ্য দগদগে স্মৃতি। স্বৈরাচারের বিরুদ্ধে তারুণ্যের প্রতিজ্ঞা আর প্রলয়ের গল্পে ছিল হাজারো নাম। তাদেরই একজন স্কুল পড়ুয়া আল আমিন। উত্তাল জুলাইয়ে এই 2 পায়ে ভর করে প্রতিবাদ আর মিছিলে সামিল হয়েছিলেন। কিন্তু কে জানত রক্তাক্ত সেই জুলাই কেড়ে নেবে তার একটি পা। আন্দোলনের 6 মাস পেরিয়েও অনিশ্চিত শঙ্কায় কাটছে আলামিনের প্রতিটি মুহূর্ত। অগ্রাধিকার বিবেচনায় পাননি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা। হটলাইন নাম্বারে ফোন করেও মেলেনি সমাধান। আমি জুলাই ফাউন্ডেশনে আপনার 11 মাস 3 তারিখে ফর্ম জমা দিছি, এখনো কোনো টাকা কোনো আপডেট পাইনি। আপনি কাকে কল দিয়েছেন? 16,000-এ ফোন দিলে তো ওরা ধরে না। না ঠিক আছে, বাট আপনি কল দিয়েছেন, আপনার সাপোজ হচ্ছে পায়ের ব্যথা, এখন আপনি মাথার ব্যথা লোকে কল দিলে হবে বলেন? সারা জীবন ছেলে যতদিন বাইসে আছে, আমরা যতদিন বাইসে আছি, এতদিন তো আমার ছেলেরা আমাদের চলাইতে হবে। আমরা কি করব এখন? আমাদের তো কোনো কুল নাই। রামপুরায় পুলিশের গুলিতে আহত হন গাড়িচালক সুমন হাওলাদার। 5 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ফিরতে পারেননি নিজ পেশায়। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে সব ধরনের কাগজপত্র ভেরিফাইড হলেও এখনও পাননি সহায়তা। চিকিৎসা খরচ মেটাতে গিয়ে সংসার চালাতে হিমশিম অবস্থা তার। আন্দোলন করছি, দেশ স্বাধীন করছি আমরা। বর্তমান যুগে স্বৈরাচার খেদাইছি আমরা। আমাদের কেউ ডাক দেন, আমরা নিজের আবেগ থেকে যাইয়া রাস্তায় হাত হইছি। সরকার বসাইছি তো আমরা, তারা ভালো কাজ করবে, আমাদের দিক খেয়াল রাখবে। আমাদের দিক খেয়াল রাখলো কই? হেরা তো হেগোতা নিয়েই ব্যস্ত। আলামিন ও সুমনের মতো হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে ভেঙেছে কর্তৃত্ববাদের শৃঙ্খল। এক দফার মন্ত্রে তারুণ্যের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল সারা বাংলায়। জুলাইয়ের দ্রোহের আগুনে কেউ হারিয়েছেন হাত, কেউ পা, কারো চোখের আলো নিভে গেছে চিরদিনের জন্য। কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর এই আহতরা কতটা গুরুত্ব পেলেন রাষ্ট্রের কাছে? কাগজপত্র জমা দিয়েছি আজকে 2-2.5 মাস হইতে আছে। ওই যে এখনো এরা কোনো খবর আত্মা কোনো কিছু বা কি আছে, কি পাইছি না কি, এরা কোনো কিছু কোনো খবর লয় না। যে অনেকে ফর্ম আগে জমা দিছে, তারা এখনো পায় নাই। তারা আবার কিছু লোক আছে যে এখন কিছুদিন হলো জমা দিছে, তারা পেয়ে গেছে।
তো এটাই ভাই জুলাই ফাউন্ডেশন তো আমরা এই মুহূর্তে আশা করি নাই। এখনও দুঃসহ যন্ত্রণাকে সঙ্গী করে দিন কাটছে হাসপাতালের বিছানায়। এমনকি রাজপথে নেমেও কারো কারো ভাগ্যে মেলেনি সহায়তা। নিষ্ফলে চাহনিতে হয়তো একটাই প্রশ্ন, তবে কি এই ত্যাগের মূল্যায়ন হবে না? সংসার চালাতে পারতেছে না, 7 মাসে ঘর ভাড়া দিতে পারতেছে না, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে, অনেক সমস্যায় আছে। ওরা আমাদেরকে আশ্বাস দিতেছে পাবেন কি কবে পাবে সেই কোনো আমাদের নিশ্চয়তা নেই। সর্বমোট বলছে 3 লাখ টাকা করে দিবে, 1 লাখ টাকা করে ইদারিং দিবে, আর পরিবর্তে আবার সবাইকে দিলে ওই সঙ্গে বলছে আমাকে দিবে, কিন্তু আমি এখন পর্যন্ত হাতে পাইনি। জনবল লাগলে বাড়ান, অফিস লাগলে বাড়ান, অ্যাটলিস্ট আপনারা আপনাদের যে TNT নাম্বার, যে হেল্পলাইন নাম্বার, ওই সার্ভিসটা আমাদেরকে দেন। ফাউন্ডেশনের কর্তারা বলছেন, কয়েক ধাপে যাচাই বাছাইয়ের দীর্ঘসূত্রতা ও দক্ষ জনবলের অভাবেই সময় মতো দেয়া যাচ্ছে না প্রয়োজনীয় সেবা। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি তাদের। এরকম হয়তো প্রতিদিন 4-5 জন হতে পারে যে হয়তো আমাদেরকে রিচ করতে পারে নাই, তার মানে এই না যে আমরা ফোন রিসিভ করি না। আমাদের প্রতিদিন 250 থেকে 300 কল আমরা রিসিভ করি। ক্যাটাগরি অনুযায়ী যারা বেশি আহত আমরা তাদেরকে আগে প্রাধান্য দিই। আমাদের এখানে একটা কুইক রেসপন্স টিম আছে। আপনার যে পরিমাণ কাজ আমরা করছি সেই তুলনায় লোকবল কম, কিন্তু আমরা চেষ্টা করতেছি। আমাদের এখন মোটামুটি আমাদের ফাউন্ডেশন নিজস্ব লোক আছে 34 জন এবং বিভিন্ন আমরা ভলান্টিয়ারের সাহায্য নিচ্ছি। সবশেষ সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শহীদের সংখ্যা 834 জন। তবে আহতের পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ করতে পারেনি সরকার। ফাউন্ডেশনের তথ্যমতে আহতের সংখ্যা 12,500-এরও বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, সাধ্যমতো গুরুত্ব বিবেচনা করে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। হয়তো আরও ভালো করার সুযোগ ছিল, সেটুকু হয়তো করা যায় নাই। প্রথমে 1 নম্বর হচ্ছে যে আমাদের এই ধরনের ঘটনার জন্য আমরা প্রস্তুত থাকে না। পৃথিবীতে আসলে এই ধরনের ঘটনা তো খুব বেশি ঘটেই নাই, সেটার যে অন্য অভিজ্ঞতাও আমাদের ছিল না, এমনকি পৃথিবীর অন্য অংশ এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এর ফলে আমাদের কিছু হয়তো প্রথম দিকে আমাদের বুঝতে অসুবিধা হয়েছে, সেগুলো থাকতে পারে। কিন্তু আমাদের যে স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা দেশের টোটাল স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসকদের মধ্য থেকে আসলে এই ব্যাপারটা সর্বোচ্চ সাধ্যমতো চেষ্টা করা হয়েছে। পুলিশি নির্যাতনের ক্ষত আর বেদনাতুর জীবনের অবসান চান জুলাই অভ্যুত্থানের আহতরা। ব্যয়বহুল চিকিৎসার ব্যয় মিটিয়ে জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর যে অপেক্ষা, তা কি আদৌ ফুরাবে অমিত সম্ভাবনাময় এই তরুণদের? সাজিদ আরাফাত, এখন, ঢাকা। চট্টগ্রামের রাউজানে হাতে হাতে অস্ত্র, ফিল্মি কায়দায় চলছে আধিপত্যের মহড়া, সংঘর্ষ আর খুন খারাপি। গত 5 মাসে 33টি সংঘর্ষের ঘটনা একটি উপজেলায়। খুন হয়েছেন অন্তত 3 জন। সম্প্রতি প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করে খুন করা হয় ব্যবসায়ীকে। একের পর এক ঘটনা আর অস্ত্রের ঝনঝনানিতে আতঙ্কিত এই জনপদের মানুষ। 5 আগস্টের আগে এই উপজেলায় একক আধিপত্য ছিল সাবেক এমপি ফজলে করিমের। সেই স্থানে দখল করে নিতেই সংঘর্ষে জড়াচ্ছেন একাধিক গ্রুপ। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রিফাত। হাতে অত্যাধুনিক মরণাস্ত্র, গ্রামের পথ ধরে মুখোশ পরে হেঁটে যাচ্ছেন একদল যুবক। দেখে সিনেমার দৃশ্য মনে হলেও বাস্তবে এটি রাউজানের নোয়াপাড়া এলাকার একটি সিসিটিভি ফুটেজের দৃশ্য। শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় দিনে দুপুরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছে সন্ত্রাসীরা। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় অস্ত্র হাতে এক যুবক বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন। এক পর্যায়ে কোমরের পিস্তল বের করে গুলি করতে উদ্ধত হন। চলে ধস্তাধস্তি। এ চিত্র চট্টগ্রামের নোয়াপাড়া এলাকার। আরেক ফুটেজে দেখা যায় হেলমেট পরা এক ব্যক্তি দোনালা একটি বন্দুক হাতে দাঁড়িয়ে। তাকে কার্তুজ ভরে দিতে সাহায্য করছেন আরেক সহযোগী। তাদের ঘিরে লাঠিসোঁটা হাতে আরও কয়েকজন। এই দৃশ্যটিও রাউজানের নোয়াপাড়ার। সব মিলিয়ে রাউজান এখন এক আতঙ্কের জনপদ। 5 আগস্টের আগে এই জনপদে আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিমের একক আইন জারি ছিল। পট পরিবর্তনের পর থেকে পাল্টে যায় চিত্র। ফজলে করিমের জায়গা কে দখল নেবে তা নিয়ে চলে প্রতিনিয়ত হামলা, সংঘর্ষ, গোলাগুলি। খুন হয়েছেন অন্তত 3 জন। গ্রামের এই স্থানটিতে পাশে রয়েছে 2 থেকে 3টি বাড়ি। এছাড়া বাকি যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো এখান থেকে বেশ খানিকটা দূরে। এছাড়াও সামনের যে মোড়, সেটি এই স্থানটিকে দৃষ্টির আড়াল করেছে। ফলে ঘাতকরা এই স্থানটিকে হত্যাকাণ্ডের জন্য বেছে নেয়। ঠিক এখানেই গুলি করে হত্যা করা হয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে, যার রক্তের দাগ এখনও এখানে লেগে রয়েছে। দিনের আলোতে এমন হত্যাকাণ্ডের পর ভয় জমেছে এলাকাবাসীর মনে।
সন্ধ্যার পর তো বটেই, দিনের আলোতেও নিরিবিলি পরিবেশে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন অনেক গ্রামবাসী। ব্যবসায়ী হত্যাকাণ্ডের পর এলাকাবাসীর মনে সার্বিক পরিস্থিতি নিয়ে ক্ষোভের জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন উত্তর চট্টগ্রামের এ জনপদের মানুষ। দুই গ্রুপের মধ্যে সব সময় গোলাগুলি মারামারি এইসব মধ্যে আমরা এলাকাবাসীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি। গুলিগুলো আবাস শুনে যায় খারা হনে মানে খোঁজ নেই বা জানা ডর গর্ত বাইন একটু পরিবর্তনের দিকে আমরা আশা করেছিলাম, কিন্তু তা এখনো তো সেই রকম কিছু দেখা যাচ্ছে না। এভাবে হলে তো সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না। ঠিক আছে, আমরা এখন কি করে নিজের জীবন তো নিয়ে দায় হবে। এখন বিগত 16 বছর রাউজানের বিএনপির নেতাকর্মীরা ছিলেন ঘরছাড়া। অভিযোগ রয়েছে পট পরিবর্তনের পর চাঁদাবাজি, বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষে জড়ায় বিএনপির একাধিক গ্রুপ। 5 আগস্টের পর জানুয়ারি পর্যন্ত অন্তত 33টি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে, এর মধ্যে প্রায় 25টি নোয়াপাড়ার। যারা ভিন্ন নামধারে রাউজানে এখানে যারা আধিপত্য বিস্তার করে উড়ে এসে জুড়ে বসতে চাচ্ছে, তাদের কোনো অস্তিত্ব, তাদের কোনো ভূমিকা রাউজানের মাটিতে অতীতেও ছিল না, এখনো নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে না। এখানে রাউজানে শতকরা 90 জন জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদেরের অনুসারে, বাকি 10 জন যেগুলো গোলাম আকবরের অনুসারী আছে, এর মধ্যে সবাই সন্ত্রাসী। দেখেন, আমাদের মধ্যে কোনো অস্ত্রবাজি নেই, চাঁদাবাজ নাই, আমরা কোনো চাঁদাবাজের পক্ষে কিনা। 5 আগস্ট অভ্যুত্থানের দিন জ্বালিয়ে দেওয়া হয় রাউজানের নোয়াপাড়া পুলিশ ক্যাম্প। এরপর থেকেই এই ক্যাম্পের কার্যক্রম বন্ধ। এছাড়াও রাউজান থানাতেও হামলা চালিয়ে লুট করা হয় অস্ত্র, সেগুলোও সব উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমরা যারা আছি, আমরা কাজ করে যাচ্ছি, অচিরে ইনশাল্লাহ উন্নতি হবে আর কি। ওখানে পুলিশ ক্যাম্প স্থাপন করলে, প্লাস ওখানে যেহেতু থানা থেকে দূরে, সেক্ষেত্রে ভালো হবে এবং ওখানে আমাদের খুব দ্রুতই পুলিশ ক্যাম্প চালু করার পরিকল্পনা রয়েছে। এসব হামলা, সংঘর্ষ, গোলাগুলির ঘটনায় অন্তত 15টি মামলা হয়েছে। আটক হয়েছেন বেশ কয়েকজন। মূলত চাঁদাবাজি ও আর্থিক যোগসূত্র আছে এমন ক্ষেত্রগুলোতেই ঘটছে এসব সংঘর্ষের ঘটনা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে শামীম নামে এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত 11টায় নিজের কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শামীমের আত্মীয় জানান, ডিউটি শেষ করে নিজের রুমে ঘুমিয়েছিল শামীম। পরে রাতের ডিউটির সময় তাকে না পেয়ে ডাকাডাকি করে সে বাসায় কর্মরত আরেকজন নিরাপত্তা কর্মী সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে মোহাম্মদপুর থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ। নিহত শামীমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দশনাপাড়া গ্রামে। 11:20 যখন আমি একটু রেস্ট নিতেছি, আমার থেকে একটু খারাপ লাগতেছে। পট করে উনি একটা চিৎকার দিয়ে উঠছে দরজার মধ্যে, যে আমাকে ডাক দিয়েছে, মতিন ভাই। তা আমি বলছি এটা ভয় পাই গেছি, কারণ কি আমার সামনে গেটের মধ্যে দারোয়ান, সে কোনো অকারেন্স করছে নাকি। পরে বলে যে এইদিকে আসেন। এইদিকে আসে শামীম তো এই গলাত পাশি দিয়ে দিছে। এবং হাউস জাস্ট 3 বছর চাকরি করে, আমাদের সাথে কোনো খারাপ আচরণ নাই বা কোনো সন্দেহ হয় না যে ও এই কাজটা করবে। কারণ ওরা দুলাভাই এই একটা থাকে পাশে, এটা বড়, এটা থাকে সামনে, পরিবারের মতনই থাকে। এবং ওকে আমরা সবাই যথেষ্ট, আমাদের এই অ্যাপার্টমেন্টে যত ভাড়াটিয়া মালিক থাকে সবাই ওকে খুব ভালোই আসে। রাত 11টার সময় আসার কথা, আসে না। তখন যে আরেকটা গার্ড ছিল, ও ডাকতে গেছে, ডাকে তখন উঠে না। হ্যাঁ, তখন ওই কেয়ারটেকারকে বলছে যে ও তো উঠতেছে না। তো বলছে তুমি পিছন দিক থেকে যায় ডাক দাও। পিছন দিক থেকে যখন ডাকতে গেছে, তখন ঝুলন্ত অবস্থায় দেখছে, তখন দৌড় মারে আসছে। ও ঘাবড়ায় গেছে যে দাদা ও তো ঝুলন্ত অবস্থায় আছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রপ্তানি কমে গেলেও 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি বেড়েছে 12.5%। দুর্নীতি ও আমলাতন্ত্র জটিলতায় কমে যাওয়ায় রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ববাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় বেড়েছে
বাংলাদেশের রপ্তানি। বিস্তারিত সিউল আহমেদের প্রতিবেদনে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রপ্তানিতে কিছুটা ধস নামে, তবে ধীরে ধীরে এই ধস থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। বাড়তে শুরু করেছে পণ্য রপ্তানি। এনবিআর এর তথ্য বলছে গত অক্টোবর ও নভেম্বরে যথাক্রমে 413 ও 411 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, আর ডিসেম্বরে রপ্তানি বেড়ে 463 কোটি ডলারে দাঁড়ায়। 4 মাস টানা 400 কোটি মার্কিন ডলার মূল্যের বেশি পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। ফলে চলতি 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 12.5%। বাংলাদেশ থেকে চলতি অর্থ বছরের প্রথম 6 মাস অর্থাৎ জুলাই ডিসেম্বরে 2462 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছর 2023-24 অর্থ বছরের একই সময়ে 2188 কোটি ডলারের রপ্তানি হয়। পণ্য রপ্তানিতে বরাবরের মতোই প্রথম স্থানে পোশাক শিল্প। 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে 19 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়। ব্যবসায়ীরা বলছেন, যুদ্ধ আর উচ্চ মূল্যস্ফীতি ধাক্কা কাটিয়ে আবারও পোশাক ব্যবসা ফিরেছে। পাশাপাশি চীন থেকেও ক্রয়াদেশ পেয়েছেন ব্যবসায়ীরা। তবে পোশাক শিল্পে বিভিন্ন নীতি নির্ধারণ তৈরি করার আগে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সাথে আলোচনার আহ্বান তাদের। 2023-এর বেতন কাঠামো বাস্তবায়ন করতে গিয়ে প্রত্যেকটা ফ্যাক্টরি অলরেডি হোঁচট খাচ্ছে, ক্যাশ ফ্লোতে তার চ্যালেঞ্জ আছে। 2024-এর যে জুলাই আগস্ট পট পরিবর্তনের সময় যে ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল সেখানে যে ড্যামেজ হয়েছে, সেখানে ক্যাশ ফ্লোর ব্লিডিং হয়েছে। সো আপনি একটা টাইম দিতে হবে এই রিকভারি পিরিয়ডে। রিকভারি না হতেই আপনি বাড়িয়ে দিলেন, আবার আপনি ওয়ার্ন করছেন আপনি গ্যাসের প্রাইস বাড়াবেন। আপনি আমার সাথে না কথা বলেই আপনি 15% ভ্যাট বাড়িয়ে দিলেন। তাতে করে কি হল? ইনফ্লেশন কি বাড়বে না কমবে? অ্যাকচুয়ালি উই শুড প্ল্যান, উই শুড ডিসকাস টু ডিসাইড। আমরা ডিসকাস না করে ডিসাইড করলাম, তাহলে ক্ষতিটা কার? ইকোসিস্টেমের। এছাড়াও রপ্তানির সাথে জড়িত বিভিন্ন আমলাতন্ত্র ও দুর্নীতি কিছুটা কমে যাওয়াতে রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বলেন, আমলাতন্ত্র জটিলতা আরও কমে গেলে এই প্রবৃদ্ধি আরও বৃদ্ধি পাবে। শ্যাডো একটা গ্রে এরিয়া সবসময়ই থাকে, যেই জায়গাটাতে এখন দুর্নীতি কমার কারণে, প্লাস আপনার এখন আমার কাছে মনে হচ্ছে ব্যুরোক্রেসিটা আগের থেকে একটু ইজি, বাট এখনও মানে স্ট্যান্ডার্ড হয় নাই, বাট আগের থেকে একটু মানে ভালো একটা শেপে এসেছে, যার কারণে কিন্তু রপ্তানিটা আমাদের স্মুথলি করতে পারছি। ব্যাংকগুলিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছে, বাট আরও অনেক বেশি ইমপ্রুভমেন্ট দরকার। ওয়ান স্টপ সার্ভিস আপনার জানেন যে কিছুদিন আগে ডিক্লেয়ার করেছে 60টা সংস্থা এখন এক জায়গা থেকে দিবে, আমাদের 14 থেকে 15টা সংস্থা এক জায়গা থেকে দেওয়ার দরকার। এদিকে বিশ্ববাজারের আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হওয়াতে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে সরকারের পক্ষ থেকে রপ্তানিতে জড়িত সকল ক্ষেত্রে নজরদারি আরও বাড়ানোর আহ্বান তাদের। যে সরকার যদি সার্বিকভাবে এটা তত্ত্বাবধান করতে পারে, যে টাকা যদি আমি কিনি সত্যিকার অর্থেই যা দেওয়া দরকার এবং আমি যা বিক্রি করি তা সেই পরিমাণটা সত্যিকার অর্থেই ঢুকা, প্লাস হচ্ছে বহির্বিশ্বের আর্থিক অবস্থার সাথে সঙ্গতি রাখা এবং নতুন বাজারের দিকে যদি সঠিকভাবে মনোযোগ দেওয়া হয়, তাহলে আমাদের সেই প্রবৃদ্ধি এবং আমার কম্পিটিং যারা কান্ট্রি দেশসমূহ রয়েছে তাদের সাথে যদি আমার এখনও শ্রমের মজুরির তুলনামূলক চিত্র তুলে ধরেন, তাহলে আমাদের সেই প্রবৃদ্ধি কিন্তু 18 থেকে 20% পর্যন্ত পৌঁছতে পারে বলে আমি আশা করি। বাণিজ্য বাড়াতে এখন থেকেই নতুন বাজার খোঁজারও তাগিদ দেন সংশ্লিষ্টরা। 2024 সালে জুলাই আগস্টের প্রভাবে রপ্তানিতে ধস নামে, তবে এরপর টানা 3 মাস 400 কোটি মার্কিন ডলারের বেশি পণ্যের মূল্য রপ্তানির ফলে 2024-25 অর্থ বছরের প্রথমাংশে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 12.5%। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, আমলাতন্ত্র ও নীতি নির্ধারকরা যদি এই ধারা অব্যাহত রাখতে পারে, তাহলে ভবিষ্যতে প্রবৃদ্ধি আরও বেশি বৃদ্ধি পাবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। ফোরলেন সড়কে উত্তরবঙ্গ থেকে ঢাকা যাতায়াতে সময় কমলেও বেড়েছে দুর্ঘটনা। 2024 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মহাসড়কের বগুড়া জেলায় দুর্ঘটনা 133টি, প্রাণ ঝরেছে 117 জনের। নতুন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ না থাকায় ছোট বড় সব যানবাহনই চলছে নিয়ন্ত্রণহীনভাবে। দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি যাত্রী এবং চালকদের। রাজীব সেলিমের প্রতিবেদনে বিস্তারিত।
দেশের উত্তরের জনপদের সাথে রাজধানীর যোগাযোগ সহজ করেছে 4 লেনের সড়কপথ। সরু পথে আর লাগে না দীর্ঘ সময়, যানজট নেই, বেড়েছে গতি। ঢাকা রংপুর মহাসড়ক এখন এশিয়ান হাইওয়ে। পথে যুক্ত হয়েছে আন্ডারপাস, ওভারপাস, ফ্লাইওভার সহ আধুনিক সড়কের সবকিছু। তবে আগে ভুলে ছোট দুর্ঘটনা ঘটলেও এখন গতি বাড়ায় সামান্য ভুলেই ঘটছে বড় দুর্ঘটনা। সড়কে নিয়ম মেনে গাড়ি চালানোর পাশাপাশি অদক্ষদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলছেন চালকরা। এদের জন্য যানজট সেটা লাগিয়ে থাকে, কারণ এদের লাইসেন্সের প্রশিক্ষণ নাই, তারা ইন্টারভিউ দেয়নি, বিআরটি যায়নি, পানের দোকান লাইসেন্স কিনে আনলে তারা গাড়ি চালাচ্ছে। নতুন ড্রাইভার এসে বামে ইন্ডিকেটার দেওয়া লাগবে সেটা জানেই না। তার যাদের কারণে মনে করেন যে এই গাড়ি চালানো মুশকিল হয়ে যাচ্ছে। নতুন যারা এরা ওভারটেক করতে রয়েছে, আরও অ্যাক্সেলেটার ধরে জানি ওটা না যেতে পারে। তথ্য বলছে 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মহাসড়কের বগুড়া অংশে দুর্ঘটনা হয়েছে 93টি। এতে প্রাণ ঝরেছে 76 জনের। সড়কের উন্নয়নের পাশাপাশি চালকের দক্ষতা বাড়ানো প্রয়োজন। চালকরা শুধুমাত্র লাইসেন্স নবায়নের সময় দায়সারা কর্মশালায় যুক্ত হন। বিআরটিএ আসলে সিগন্যালের ওপর বেশি জোর দিচ্ছে, যেহেতু আগামীতে শুধু 4 লেনের মধ্যে শুধু সিগন্যাল থাকবে আর অন্য কিছু থাকবে না। সেক্ষেত্রে আমরা তাদের হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা কততে চালালে তারা দুর্ঘটনা ঘটবে না, এই ধরনের আসলে ভালো করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মহাসড়কে দূরপাল্লার ভারী যানবাহনের দৌরাত্ম্যের পাশাপাশি নজরে আসে হালকা যানের বেপরোয়া পথ চলা। হেলমেট ছাড়াই উল্টো পথে ফ্লাইওভারে উঠে পড়ছে মোটরসাইকেল আরোহী। এছাড়া ভারী যানের সাথে পাল্লা দিয়ে আগেই থাকছে ভ্যান সাইকেলের মতো হালকা যান। মহাসড়কে তো উঠেছেই, তাও আবার ওভারলোড নিয়ে। পর্যাপ্ত জনবল না থাকায় যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে হাইওয়ে পুলিশ। পর্যাপ্ত জনবল বা আমাদের লজিস্টিকের এখনও ওই রকম সক্ষমতা অত বেশি হয় নাই যে ওই সব জায়গাতেই সবাইকে ওইভাবে নামিয়ে দেওয়া সম্ভব না। তবে আমরা সচেতনতা সৃষ্টি করছি, যারা এরকম আমাদের সামনে যাদেরকে পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হচ্ছে। 2024 সালের শুরু থেকে এখন পর্যন্ত বগুড়ার আঞ্চলিক সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে 133টি। তাতে মৃত্যু হয়েছে 117 জনের। রাজীব সেলিম, এখন বগুড়া। বরগুনায় বাঁধ দিয়ে অবৈধভাবে দখল করা হচ্ছে ভূতমারা খাল। খাল দখল রোধে প্রভাবশালীদের দৌরাত্ম্য বন্ধে দ্রুতই পদক্ষেপের দাবি করছেন স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে ভূতমারা খাল দখলের ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা এবং কি ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে? সাকিব, আমার পাশ থেকে যে খালটি বয়ে গেছে, যেটি এখন একেবারে মৃতপ্রায় এবং এটি একটি ড্রেনে পরিণত হওয়ার উপক্রম। এই খালটিতেই কিন্তু একটা সময় বড় বড় নৌকা ছিল, একটা সময় এখানে ব্যবসা বাণিজ্যের পরিচালিত হতো এই খালকে কেন্দ্র করে, এবং বড় বড় নৌকায় পণ্য নিয়ে যাওয়া হতো বরগুনা। সেই খালটি এখন এখানকার যারা প্রভাবশালী রয়েছেন তাদের স্বেচ্ছাচারিতায় কিন্তু এখন প্রায় মৃত। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের সাথেও কথা হয়েছে, তারা আমাদের জানিয়েছেন যে সুন্দরবন ফ্লোটিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে এবং তারা কিন্তু তাদের স্বেচ্ছাচারিতার কারণে, আমার পিছনে দেখছেন যে তারা তাদের আবাসন প্রকল্পের যে জমি ভরাট করছেন সেখান থেকে তারা এখানে পানি এবং পলি মিশ্রিত পানি এবং বালি মিশ্রিত পানি তারা এখানে ফেলছেন, যার ফলে পলি পড়ে যাচ্ছে, খালটি ভরাট হয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে নদী ও খাল একটি জীবন্ত সত্তা, সেখানে কিন্তু তারা খালের মাঝখানে একটি বাঁধ দিয়ে, এই প্রান্তে বাঁধ দিয়ে তারা কিন্তু এই কার্যক্রম পরিচালনা করছেন। এবং স্থানীয়রা বলছেন অচিরেই তারা এদের এই যে দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় যে খালটি, সেই খালটি কিন্তু একেবারেই মরে যাবে। এবং আপনাকে জানিয়ে রাখি এখানকার সুন্দরবন ফ্লোটিং সেন্টার প্রতিষ্ঠান তাদের সাথে যে বিগত সরকারের আমলে যারা এখানকার জনপ্রতিনিধি ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, তাদের সাথে যোগসাজশ ছিলেন এবং সেই সময় থেকে তারা এখানে একটি ইটভাটা পরিচালনা করতেন। এবং ইটভাটা যখন পরিচালনা করতেন তখনই কিন্তু এখানে নুড়ি বালি ফেলে খালের যে এই প্রান্তের কিছু অংশ তারা দখল করে নিয়েছেন এবং একই সাথে তারা খাগদন নদের কিছু অংশ তাদের দখলের মধ্যে চলে এসেছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে খাগদন নদ ড্রেজিং এর কাজ চলছে এবং সেই ড্রেজিং এও কিন্তু অনিয়মের প্রশ্ন উঠে আসছে। এবং তারা স্থানীয়রা বলছেন যে যারা যে ড্রেজিং কোর্স করা হচ্ছে এখন বর্তমানে, সেখানে কিন্তু এই ড্রেজিং এর পানি কিন্তু আবার খাগদন নদীতে মিশেছে এবং খাগদন নদটিও কিন্তু ভরে যাচ্ছে। মানে এখানে বলা হচ্ছে যে খাগদন নদ ড্রেজিং কিংবা
এই যে খালটি মৃত প্রায়, সেখানে কিন্তু কোনো প্রশাসনের উদ্যোগ আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি না, এবং এখানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তাদেরও কিন্তু একটা নীরবতা আমরা লক্ষ্য করছি। এবং এখানকার স্থানীয়রা বারবারই বলছেন যে তারা এখানে ম্যানেজের বিষয়টি উঠে আসছে, এবং তারা প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের ম্যানেজ করেই কিন্তু এই কার্যক্রম পরিচালনা করছেন। এবং স্থানীয়রা দাবি করছেন দ্রুত সময়ের মধ্যে যারা এই জঘন্যতম কাজ করছেন তাদের বিচারের আওতায় আনার দাবি তারা জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সাকিব। ফেনীর মৎস্য আড়ত ও বাজারগুলোতে বেড়েছে মাছের সরবরাহ। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চাষের মাছ প্রতি কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। সরবরাহ বেড়েছে ইলিশেরও। এ বিষয়ে আরও জানাতে ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের সামনের মৎস্য আড়ত থেকে যুক্ত হয়েছেন সুলাইমান ডালিম। ডালিম, সামুদ্রিক মাছের সরবরাহ কেমন দেখছেন বাজারে, এবং একই সাথে জানতে চাই মাছের রাজা ইলিশ কত দামে বিক্রি হচ্ছে? রাত্রি ফেনীর মৎস্য আড়ত এবং যে বাজারগুলো রয়েছে সবগুলো বাজারে আমরা যেটা দেখেছি যে মাছের যে সরবরাহ সেটি কিছুটা বেড়েছে, যার ফলশ্রুতিতে সব ধরনের মাছের দামই কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 20 থেকে 25 টাকা কমেছে। আজকের বাজারে আমরা এসে যেটি দেখেছি যে 1 কেজি ওজনের যেসব রুই, কাতল, মৃগেল মাছ রয়েছে সেসব মাছগুলো পাইকারি যে আড়ত রয়েছে আড়তে 175 থেকে 180 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। খুচরো বাজারে যেগুলো 200-210 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে বাজারে কিছু পরিমাণে ইলিশ এসেছে যেসব ইলিশ 900 থেকে 1 কেজির মধ্যে, সেসব ইলিশ কিন্তু 1600 থেকে 1800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও যে সামুদ্রিক যেসব মাছ রয়েছে বাইলা, পোমা, লোট্টা সহ অন্যান্য যেসব মাছ এবং সুরমা মাছ, সেসব মাছ কিন্তু পাইকারিতে 180 এবং 90 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং খুচরো বাজারে সেগুলো 110 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, 120 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বৃষ্টি এবং অন্যান্য ধরনের প্রাকৃতিক কোনো বিষয় না থাকাতে কিন্তু মাছের যে চাষাবাদ, সেই চাষাবাদ বেড়েছে, যার ফলশ্রুতিতে চাষের যেসব মাছ বাজারে সেসব মাছের আধিক্য বেড়েছে, এবং যার ফলশ্রুতিতে মাছের দামও কিন্তু কমেছে। অপরদিকে আমরা কথা বলেছি বাজারে আসা ক্রেতাদের সাথে, ক্রেতারা যদি বলছেন যে বাজারের অন্যান্য মাংস এবং অন্যান্য বিষয়গুলো থেকে মাছের যে দাম সেটি কিছুটা স্বস্তিদার, তবে মাছের দাম যদি আরো একটু কমে সেক্ষেত্রে তাদের মধ্যে স্বস্তি আরো বেশি বিরাজ করবে বলে জানিয়েছেন। অপরদিকে ফেনীর এই যে মৎস্য আড়ত, এই মৎস্য আড়তটিতে আমরা এসে যে দেখেছি যে প্রতিদিন এই মৎস্য আড়তে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার মাছ এখানে বিক্রি হয়। বিক্রেতারা যদি বলছেন যে মাছের সরবরাহ বেশি থাকবে কিন্তু মাছের দাম আরো কমবে। এই ছিল ফেনীর মৎস্য আড়ত থেকে আমাদের কাছে আজকের সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সুলাইমান ডালিম, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর। চুয়াডাঙ্গার অর্থনীতিতে বিশাল জায়গা জুড়ে রয়েছে খেজুরের গাছ। অবহেলা অযত্নে বেড়ে ওঠা এসব গাছই এখন অনেক পরিবারকে করেছে স্বাবলম্বী। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব গুড় চলে যাচ্ছে দেশ থেকে বিদেশে। গুড়ের মান ঠিক রাখতে এসব খেজুরের গাছের রস সংগ্রহ ও গুড় তৈরিতে নিয়মিত তদারকি করছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা থেকে অনিক চক্রবর্তীর প্রতিবেদন। শীত এলেই দেশের নানা প্রান্তে শুরু হয় খেজুর গুড় তৈরির কর্মযজ্ঞ, আর তাতে কর্মচাঞ্চল্য তৈরি হয় খেজুরের গাছি থেকে খেজুর গুড় তৈরির কারিগরদের। শীতপ্রবণ অঞ্চল চুয়াডাঙ্গায় কার্তিকের শুরু থেকে গাছ কাটা শুরুর পর থেকে এখনও চলছে খেজুরের রস সংগ্রহের কাজ, আর তা থেকে গুড় তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে জেলার কয়েক হাজার পরিবার। গুড় জাল দিই, হচ্ছে কি যে আপনার পাটালি তৈরি করি, বিভিন্ন ক্ষেত্রে এই রসগুলো আমরা সবাইকে সাপ্লাই দিই। পরিবারটাই চলে এর উপরে। শীত শেষ হয়ে গেলে আবার এই যে আমরা এই চাষে লেগে যাবো। গুড় উৎপাদনে প্রথম সারিতে থাকায় দেশের অন্যতম বৃহৎ খেজুরের গুড় হাট বসে এই চুয়াডাঙ্গায়। খেজুর গুড় ও নলেন পাটালি বেচাকেনাকে কেন্দ্র করে এখন জমজমাট জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জ হাট। সপ্তাহে 2 দিন হাটে দূর দূরান্ত থেকে আসেন ব্যাপারী সহ হাজারো ক্রেতা বিক্রেতা। এখান থেকেই গুড় চলে যায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, পাবনা সহ দেশের বড় বড় মোকামে। প্রতি হাটে গড়ে বিক্রি হয় 250 টন গুড়, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এবছর চিনির দাম কম দেখে চিনির দাম দিচ্ছে, কিন্তু গত 2 হাট ধরে চিনি আর দিচ্ছে না, মানে গুড়ের দামটাই কমে গেছে। অন্যান্য হাটের থেকে এই হাটের মালটা একটু ভালো হয়, আমরা চেষ্টা করি ভালোটা কিনে নেওয়ার জন্য। মাঝখানে ব্যাপারে লাভ হয়, কিন্তু এই দামের অনুপাতে তাতে বোঝা যাচ্ছে যে দাম কম হচ্ছে।
এদিকে গুড়ের মান ঠিক রাখতে সব খেজুর গাছকে সংক্রমণ ব্যাধি মুক্ত রাখতে রস সংগ্রহে নিয়মিত তদারকি করছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভেজাল নিরোধে কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে। খেজুর গাছ বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে। আমরা বলছি যে খেজুর গাছের যাতে সম্প্রসারণ হয় এবং ভবিষ্যতে এই মার্কেটটি যাতে আরও সমৃদ্ধ হয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 4 উপজেলায় 2,71,960টি গাছ রয়েছে। প্রতিদিন প্রতিটি গাছ থেকে যে রস সংগ্রহ হয় তা অন্তত 12 থেকে 13 কেজি গুড় পাওয়া যায়। এবছর জেলায় 2,700 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। শেষ দিকে এসে জমে উঠেছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ভিড় বাড়ার সাথে সাথে বাড়ছে কেনা বেচাও। দেশি পণ্যের পাশাপাশি চাহিদা রয়েছে বিদেশি পণ্য, তবে দাম বেশি হওয়ায় চাহিদা মতো বিদেশি পণ্য কেনা যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে ভ্যাট ট্যাক্সের জন্য স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি দাম চাইছেন বিদেশি বিক্রেতারাও। বিস্তারিত সানি মৃধার প্রতিবেদনে। আর মাত্র 5 দিন পরই পর্দা নামতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের। শেষ মুহূর্তে এসে যেন ভিড়ও বাড়ছে পাল্লা দিয়ে। আর ছুটির দিন হলে তো সেই ভিড় ছাড়িয়ে যায় প্রত্যাশার চেয়েও বেশি। ঢাকা ও এর আশপাশের এলাকা থেকেই মূলত বেশি দর্শনার্থী ভিড় করেন। কেউ পরিবার, আবার কেউ প্রিয়জনকে সাথে নিয়ে হাজির হচ্ছেন। কেনাকাটার পাশাপাশি নিজেদের মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতেও ভুলছেন না তারা। এর বাইরেও পছন্দের পণ্য সুলভ মূল্যে পাওয়ার আশায় অনেকেই আসছেন বাণিজ্য মেলায়। এখানে ড্রেস অনেক সুন্দর, জুতার দোকান সবগুলো অনেক সুন্দর ছিল। অনেক মানুষ, তারপরে দাম অনেক কম, ডিসকাউন্ট দিচ্ছে, এই জন্য ভালো লাগছে। বাচ্চার জন্য কিছু না কিছু বায়না আছে, তো দেখি ওর কোনটা পছন্দ হয় সেভাবে ইনশাআল্লাহ। এবার অনেক কিছু আসছে নতুন, দেখবো, কিনবো, এক্সপিরিয়েন্স অন্যরকম হবে এবার। বাণিজ্য মেলা মানেই বাহারি পণ্য আর মূল্য ছাড়ের ছড়াছড়ি। ক্রেতাদের আকৃষ্ট করতে আয়োজকদের থাকে নানা উদ্যোগ। এবার দেশি পণ্যের পাশাপাশি ক্রেতাদের চাহিদার তালিকায় রয়েছে কার্পেট, শাল, বাহারি বাতি, গৃহস্থালী, সাজসজ্জার বিদেশি পণ্য। তবে উচ্চ মূল্যর কারণে এসব পণ্য চাহিদা মতো কিনতে পারছেন না ক্রেতারা। তাদের দাবি মূল্য ছাড় থাকার পরও যে দাম আসে তা অনেকটাই নাগালের বাইরে। ফলে এসব বিদেশি স্টল থেকে অনেকেই ফিরছেন খালি হাতে। পাকিস্তানি কিছু জুতি কালেকশন আছে, কাশ্মীরি কিছু শল, কাশ্মীরি ডিজাইনস, ওগুলো অনেক চোখে লাগার মতো। প্রোডাক্টের কোয়ালিটি ভালোই মনে হলো, মানে অতটা র কোয়ালিটির না, মানে ফিনিশিং ভালো আছে। আমি নিজেই দেখে কিনলাম। দাম তো অনেক বেশি, ওখান থেকে ওরা ডিসকাউন্ট দেয় 20%, 30%। এখন দাম যদি অনেক দিয়ে রাখে তাহলে 20%, 30% ডিসকাউন্টে তো আমাদের পোষায় না। এদিকে বিদেশি বিক্রেতারা দাবি করছেন ক্রেতারা দোকানে ভিড় করলেও সেভাবে পণ্য কিনছেন না। তবে ভ্যাট ট্যাক্সের কারণে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি দাম মানছেন তারাও। তবে মেলার বাকি দিনগুলোতে ক্ষতি কাটিয়ে ভালো বেচাকেনা হবে বলে প্রত্যাশা করছেন এসব বিদেশি দোকানিরা। We also pay too much tax. We have too much expenses. This is customer have to understand that one. And this is all unique products. स्टार्ट में तो सेल वो था, लेकिन अभी अब सेटिस्फाई है। अभी कस्टमर आके जो देख कर गए तो अब आ रहे हैं, ले जा रहे हैं कार्पेट। যদিও এবার বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়েছে 362টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠান রয়েছে মাত্র 11টি। সানি মৃধা, এখন, ঢাকা। কাতারে বাংলাদেশের তৈরি পোশাক গার্মেন্টস পণ্য প্রসারে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। দেশটিতে বাংলাদেশের মালিকানাধীন তেমন কোনো তৈরি পোশাক শিল্পের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে না ওঠার অনেকটা পিছিয়ে এ খাতের ব্যবসায়ীরা। বাংলাদেশের তৈরি পোশাককে ব্র্যান্ডিং করার সুযোগ কাজে লাগাতে প্রস্তুত তারা। কাতার থেকে আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন মামুন। পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক শীর্ষস্থান দখল করলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেকটা পিছিয়ে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক বা গার্মেন্টস পণ্যের বাজার। তবে কাতারে দিন দিন বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়ছে। বাংলাদেশি তৈরি পোশাক মেলে কাতারে এমন দোকান 500-র বেশি। 23,000 বর্গমিটারের প্লাজা মল এশিয়ান টাউন শপিং সেন্টারে রয়েছে তৈরি পোশাকের শতাধিক দোকান। এছাড়া দোহার অনেক দোকানেই বাংলাদেশের তৈরি পোশাক পাওয়া যায়। এগুলো হচ্ছে বাংলাদেশি পণ্য। বাংলাদেশের যে পণ্য এখানে মোটামুটি চাহিদা আছে সবার। ইন্ডিয়ান বলেন, নেপালি বলেন, ফিলিপাইনি বলেন। প্রেজেন্ট করতেছি বেশিরভাগ বাংলাদেশি পণ্য,
বেশিরভাগ বাংলাদেশি কোয়ালিটি বাংলাদেশ থেকে আমরা ইম্পোর্ট করে বাংলাদেশি পণ্যর অনেক চাহিদা কাতারে। কাতারে তৈরি পোশাক শিল্প ও ব্যবসার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে 5,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি। বিক্রেতারা বলছেন, অন্যান্য দেশের অভিবাসীরাও বাংলাদেশের তৈরি পোশাকের ব্যবহার বাড়িয়েছেন। পুরো কাতারের মধ্যে বাংলাদেশের কাপড়ের অনেক চাহিদা, যারা ফিলিপিনো, নেপালি এবং যারা বাইরের দেশের মানুষ বাংলাদেশি কাপড়কে অনেক বেশি পছন্দ করে। কিন্তু আমাদের এখানে যারা বাংলাদেশি যারা উদ্যোক্তা, দোকানপাটের যারা দোকান দেয়, এরকম উদ্যোক্তা খুব কমই আছে এখানে। যতগুলো আইটেম আছে গার্মেন্টসের, যেমন জিন্স, শার্ট, টি শার্ট, এমনকি ট্রাউজার, এই আইটেমগুলো খুবই উন্নত মানের। এবং বাংলাদেশের যতগুলো পণ্য আমাদের গার্মেন্টসের পণ্য আছে, আমরা কাতারে এগুলো খুবই ভালো একটা চাহিদা রয়েছে। কাতারে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের প্রসারে কাজ করছেন বলে জানান ব্যবসায়ীরা। ইউরোপ আমেরিকাতে যেভাবে আমাদের কাপড়ের সুনাম আছে, ওইভাবে আসলে আমরা মিডল ইস্টে ওই সুনামটা হয়তো এখনো অর্জন করতে পারি না। তো ইনশাল্লাহ আমি বা আমরা যারা আছি সবাই মিলে ইনশাল্লাহ আমরা এই কাপড়ের ব্যবসা বা গার্মেন্টস ব্যবসাটা আমরা সামনের দিকে নিয়ে এগিয়ে যাব। কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তৈরি পোশাকের বাজার সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান প্রবাসী ব্যবসায়ীদের। নুজহাত কামাল, এখন বিশ্ব। বিপিএলে পারিশ্রমিক না পাওয়ায় ক্রিকেটারদের দায়িত্ব নিয়েছে বিসিবি। 48 ঘন্টার মধ্যে পারিশ্রমিক ইস্যুর সমাধান করা হবে, শনিবার বোর্ড সভা শেষে জানিয়েছেন বিসিবি কর্তারা। বিপিএলে ওঠা ফিক্সিং ইস্যুতে আকসু তদন্ত করছে বলেও জানিয়েছেন তারা। বিস্তারিত ওয়াসিউল হক পান্থর প্রতিবেদনে। বিপিএলে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে টালমাটাল দেশের ক্রিকেট। পারিশ্রমিক ইস্যুতে টুর্নামেন্টের মাঝপথে ক্রিকেটার মালিকপক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে। ক্রিকেটারদের অনুশীলন বর্জন, ম্যাচ বয়কটের হুমকি, বোর্ড সভাপতির হস্তক্ষেপ সহ নানা জলঘোলার পর এখনও সংকট সমাধান করতে পারেনি দুর্বার রাজশাহী। এর মধ্যেই জানা গেছে পারভেজ ইমনকে 1 পয়সাও পরিশোধ করেনি চিটাগং কিংসও। পারিশ্রমিক ইস্যুতে বিসিবি বরাবর চিঠি দিয়েছিলেন বিদেশি ক্রিকেটাররাও। এসব কর্মকাণ্ডে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি ধুলোয় মিশেছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন কাণ্ডের পর এবার নড়ে চড়ে বসেছে বিসিবি। বোর্ড সভা শেষে গণমাধ্যমে পরিচালকরা জানিয়েছেন শীঘ্রই আসছে সমাধান। কিছু কিছু টিমের প্লেয়ার পেমেন্ট এবং অন্যান্য আনুষঙ্গিক সমস্যা হচ্ছে, যেটা আমরা অ্যাটেনশনে নিয়ে আমরা ক্রিকেট বোর্ড উইল অ্যাড্রেস দিস ইস্যু। বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকানার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে সকলকে নিয়ে আমরা করব, যাতে এটা ক্লিয়ার থাকে। আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বগুলোকে আমরা ক্লোজ করব এবং প্লেয়ারদেরকে সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার, কারণ এটা যেভাবে এটাকে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আছে, সেই অব্লিগেশনগুলো মিট করা হবে। পারিশ্রমিক ইস্যুর চেয়েও স্পর্শকাতর অভিযোগ উঠেছে বিপিএলে। গুঞ্জন আছে বিপিএলে পাতানো ম্যাচের, সন্দেহের তালিকায় কয়েকজন ক্রিকেটার। এ নিয়েও আলোচনা হয়েছে বোর্ড সভায়। বিসিবির অ্যান্টি কারাপশন সেল আছে, এটা তাদের এখতিয়ারাধীন, সেই জন্য আমরা কোনো কমেন্ট করতে পারবো না। কিন্তু তারা প্রতিটা জিনিস লিগ্যালি যেভাবে দেখা দরকার সেভাবে দেখছেন। নতুন বিপিএলের স্বপ্ন দেখানো 11তম বিপিএল বরং বিতর্কে আগের সব আসরকে ছাড়িয়ে গেছে। দেখার অপেক্ষা ভালোই আসর শেষ করতে পারেন কিনা আয়োজকরা। যেগুলো আমরা পাবলিক করতে পারি না। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। অবশেষে 5 মাস অপেক্ষার পর বিসিবির বর্তমান কমিটির শূন্য পদগুলোতে পরিচালক নিয়োগ করা হলো। ঢাকার ক্লাবগুলোর সাথে সমঝোতা করতে ক্রিকেট বোর্ডের গণতন্ত্র সংশোধন কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিসিবি। আর জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। প্রবাদের 10 মিলে করি কাজ, এই পথে না হেঁটে ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডিং কমিটি হাঁটছিল অন্য পথে। প্রতিশ্রুতি দিয়েও বেশ কয়েকবার পিছায় কমিটির দায়িত্ব বন্টনের কাজ, ফলে দায়িত্ব হয়ে যায় বোঝা। কাজের ক্ষেত্রে শুরু হয় গরমিল। অনেকটা কালক্ষেপণের পর অবশেষে বিসিবির 10 জন পরিচালকের মধ্যে 21টি বিভাগের দায়িত্ব বন্টন। অবশ্য ওয়ার্কিং ও সিকিউরিটি বিভাগে এখনো কোনো পরিচালক নিয়োগ দেওয়া হয়নি। গুরুত্বপূর্ণ উইংগুলোর মধ্যে মার্কেটিং এবং কমার্শিয়াল কমিটির পরিচালক হিসেবে স্বয়ং প্রেসিডেন্ট ফারুক আহমেদ, ফাইন্যান্স ও গেম ডেভেলপমেন্ট কমিটির পরিচালক হিসেবে ফাহিম সিনহা, ক্রিকেট অপারেশনসে নাজমুল আবেদিন ফাহিম, টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটিতে মাহবুব আনাম আর অন্যান্য কমিটির দায়িত্ব বন্টন করা হয়েছে আকরাম খান, ইফতেখার আহমেদ ও অন্যান্য পরিচালকদের মাঝে। সিসিডিএম কমিটি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী,
ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি আকরাম খান, হাই পারফরমেন্স কমিটি মাহবুব আনাম। এটা ছিল আমাদের প্রথম ডিসকাশন, যেহেতু এতদিন ধরে অনেক কথাবার্তা হয়েছে, এটার ডিসিশন দিয়ে আজকে এটা আমাদের মধ্যে বন্টন করা হয়েছে। কয়েক ঘণ্টাব্যাপী চলমান সাধারণ সভায় অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগ ক্রিকেট শুরুর নির্দিষ্ট তারিখ জানাতে পারেনি বিসিবি। তবে ক্লাবগুলোর দাবি মেনে গঠনতন্ত্র সংশোধনের কার্যক্রম স্থগিত করেছে বিসিবি। অর্থাৎ বিসিবির উপর ঢাকার ক্লাবগুলোর প্রভাব আগের মতোই বিদ্যমান থাকছে, অন্তত নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত। প্রথমেই বলেছি পরিবর্তন এবং পরিবর্তন হবে, সুতরাং সেই পরিবর্তন নিয়মতান্ত্রিকভাবে হবে। এখানে সকল স্টেক হোল্ডার থাকবে, সিঙ্গেল বলবো না আমি, সকল স্টেক হোল্ডার। কারণ আপনি জানেন বাংলাদেশ ক্রিকেটের স্টেক হোল্ডার কিন্তু খালি ঢাকার ক্লাব না, ঢাকার ক্লাবের বাইরের জেলা বিভাগ এবং অন্যান্য সংস্থান রয়েছে, এবং সবার থেকে যেন সেই স্টেক হোল্ডাররা প্রপারলি ইনক্লুডেড হয়, সেই জন্যই পরিবর্তনের কথা বলা হয়েছে। নতুন কমিটি আসার পর নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট। পরিচালনা কমিটির বিভিন্ন বিভাগে শূন্য পদের দোহাই দিয়ে এতদিন নানা অসঙ্গতিকে আড়াল করা হয়েছে। দায়িত্ব বন্টনের পর ক্রিকেট বোর্ডের কার্যক্রম পরিচালনায় শৃঙ্খলা ফেরাতে পারবে কিনা বিসিবি, সেটাই এখন দেখার বিষয়। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। অভ্যুত্থানের 6 মাসে আহত অনেকে পাননি সহায়তা, ব্যবস্থাপনায় জনবল সংকট নিয়েও সচেষ্ট জুলাই ফাউন্ডেশন। যারা বেশি আহত আমরা তাদেরকে আগে প্রাধান্য দিই। আমাদের এখানে একটা কুইক রেসপন্স টিম আছে। আপনার যে পরিমাণ কাজ আমরা করছি সেই তুলনায় লোকবল কম, কিন্তু আমরা চেষ্টা করতেছি। চট্টগ্রামের রাউজানে আধিপত্যের লড়াইয়ে 5 মাসে 33 সংঘর্ষ, প্রাণ গেছে 3 জনের, আতঙ্কে স্থানীয়রা। দুই গ্রুপের মধ্যে সবসময় গোলাগুলি মারামারি, এসব মধ্যে আমরা এলাকাবাসীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি। এভাবে হলে তো সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না। অভ্যুত্থানের পর দুর্নীতি আমলাতন্ত্র কমায় বাড়ছে রপ্তানির গতি, অর্থ বছরের প্রথমার্ধে প্রবৃদ্ধি 12.5%। স্ট্যান্ডার্ড হয়নি, বাট আগের থেকে একটু মানে ভালো একটা শেপে এসেছে, যার কারণে কিন্তু রপ্তানিটা আমাদের স্মুথলি করতে পারছি। এবং উত্তরবঙ্গ থেকে ঢাকা চলাচলে বগুড়া অংশের 4 লেনে ঝুঁকি, 1 বছরে 133 দুর্ঘটনা, 117 জনের প্রাণহানি। এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।